আরপিও সংশোধনে বাড়বে ইসির ক্ষমতা, বিশ্লেষকদের সংশয় আইনি প্রয়োগ নিয়ে। কোড অব কন্ডাক্ট মানতে দলগুলোর প্রতি কঠোর হওয়ার পরামর্শ। সক্ষমতা শুধু ইলেকশন কমিশনের না, ইলেকশন কমিশনের সাথে জড়িয়ে যারা ইলেকশন করবে তাদের। কোথায় কে কিভাবে এই আচরণ বিধিমালার ভায়োলেশন করে এবং সেটা ধরে অ্যাকশনে যেতে হবে যাতে করে পরিবেশটা ভালো থাকে। ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, হুঁশিয়ারি ডাক্তার জাহিদের। কারো কথায় বন্ধ হবে না ভোট, বললেন অর্থ উপদেষ্টা। নানা রকম পত্রপাতি এটা সেটা ছবি আর কি তারপরে নির্বাচন করার যে সমস্ত ইতিহাসে সব প্রকার সহায়তা আমরা দেব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার, মালয়েশিয়ায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয়করণ সহ ৪৫% বাড়ি ভাড়ার দাবিতে রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ। দিনভর যান চলাচল ব্যাহত, জনভোগান্তি। আমাদের একটাই দাবি জাতীয়করণ। একজন শিক্ষক কিভাবে ১২,৫০০ টাকা বেতনে চাকরি করবে? আপনি যে চিকিৎসা করাবেন, এই চিকিৎসাটুকুর জন্য আমাদের কোনো রকম ভাতা ৫০০ টাকার উপরে দেওয়া হয় না। সিলেটের জাফলংয়েও পাথর হরিলুটের হিড়িক, হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ, সাদা পাথরে দুদকের তদন্ত দল। সিন্ডিকেট ভেঙে অদক্ষ জনবল ছাঁটাই করে কমানো হয়েছে ৩৩টি ওষুধের দাম। ধারাবাহিকতা ধরে রেখে সব ওষুধের দামই কমাতে চায় এসেনশিয়াল ড্রাগস। মানববর্জ্য থেকে জ্বালানি তেল তৈরিতে সফল কুয়েটের গবেষক দল, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। প্রকল্পের বাণিজ্যিক বাস্তবায়নও সম্ভব। আমাদের নিজেদের টেকনোলজি নিজেরা করব, নিজেদের চিন্তাভাবনা, নিজেদের রিসোর্স, এইভাবে আর কি। এবং আমরা ক্যাটালিস্ট যেটা ইউজ করব সেটা লো ক্যাটালিস্ট। আমরা কোনো দেশে যেন শিপিং বন্ধ করে দিলে যেন আমাদের প্ল্যান্ট বন্ধ না হয়ে যায়। ভোট ও প্রার্থিতা বাতিল, তফসিলের পর নির্বাচনী কর্মকর্তাদের বদলি এবং শাস্তির প্রস্তাবিত আইনে সক্ষমতা বাড়বে নির্বাচন কমিশনের। কিন্তু প্রস্তাবিত আইন কতটা বাস্তবায়ন করতে পারবে কমিশন? বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও এর প্রয়োগ নির্ভর করবে সিইসি ও ইসির সদিচ্ছার উপর। প্রস্তাবিত আইনে একক প্রার্থীর আসনে না ভোটের সুপারিশের কারণে ডামি প্রার্থী ও কারচুপির সুযোগ তৈরি হতে পারে বলেও মত তাদের। লাভলি বিথি রিপোর্ট। নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। নানা সময়ে পরিবর্তন এসেছে আইনটিতে। সবশেষ আওয়াল কমিশন আইন সংশোধন করে ইসির ক্ষমতা সংকুচিত করলে সমালোচনার মুখে পড়ে। ভোটের দিন অনিয়মের কারণে শুধু কেন্দ্রের ভোট বন্ধ করার বিধান চালু করেছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে সমীকরণ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইসির সক্ষমতা বৃদ্ধির দাবি সামনে আসে। সে অনুযায়ী নাসিরউদ্দিন কমিশন আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। অনিয়ম হলে প্রয়োজনে নির্বাচনী এলাকার ভোট বাতিল, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরেও প্রার্থিতা বাতিল, তফসিলের পর কর্মকর্তাদের বদলির প্রস্তাব করেছে কমিশন। ক্ষমতা নিলে হবে না, সেটা কতটা বাস্তবায়ন করা যাবে সেই জায়গাটাতে আসলে মূল জায়গা, সে প্রশ্নটা থেকে যায়। সক্ষমতা শুধু ইলেকশন কমিশনের না, ইলেকশন কমিশনের সাথে জড়িয়ে যারা ইলেকশন করবে তাদের। ইলেকশন কমিশন, স্বরাষ্ট্র এবং মাঠ সব একসাথে বসে সিদ্ধান্তটা হতে, মানে ইলেকশন কমিশনে অনুপস্থিতিতে হবে এরকম হলে আবার এটা নিয়ে কথা উঠবে। আইনের যে নতুন ধারাগুলো, এগুলোর যথাযথ বাস্তবায়ন লাগবে। বাস্তবায়ন যদি ঠিকঠাক মতো হয় তাহলে আমরা হয়তো সুন্দর নির্বাচন দেখতে পাবো। খুব স্ট্রংলি মনিটরিং করা যে মাঠ পর্যায়ে যথাযথভাবে তাদের যে সিদ্ধান্তগুলো সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা। আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে একক প্রার্থী আসনে না ভোটের বিধানের সমালোচনা করছেন তারা। এটা করলে বরং নির্বাচনটাকে আরো পলিউটেড করবে, কারণ তখন ডামি ক্যান্ডিডেট চিন্তা করবে, ডামি ক্যান্ডিডেট চলে আসতে পারে। 5 জনকে আমার পছন্দ নাও হতে পারে, তখন আমি বিকল্প খুঁজবো যে না ভোট আছে কিনা, এবং হয়তো আমার 5 জন পছন্দ হলে আমি না ভোটে সিল মেরে দিয়ে চলে আসবো। তার মানে কি আমার একটা অধিকারকে
ছিনিয়ে নেওয়া হলো, তখন ওখানে একটা কারসাজি হতে পারে। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই নির্বাচনের কোড অফ কন্ডাক্ট মানাতে দলগুলোর প্রতি কঠোর হওয়ার পরামর্শ ইসিকে। প্রয়োজন বোধে 300 আসনে 300টা মনিটরিং টিম গঠন করতে হবে, যে কোথায় কে কিভাবে এই আচরণ বিধিমালার ভায়োলেশন করে এবং সেটা ধরে অ্যাকশনে যেতে হবে, যাতে করে পরিবেশটা ভালো থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত 3 বিতর্কিত নির্বাচনের কারণে ভোটারদের আস্থায় আনা এখন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। ভোটাররা এখন ওই আস্থার জায়গাটাই নাই, নিরাপদ বোধ করতে হবে ভোটারদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়ন করা দরকার। ধমক দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আলাদা এক বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের একপেশে নীতিকৌশলে সম্ভাবনাময় ওষুধ শিল্পে ঝুঁকি তৈরি হয়েছে। জীবন রক্ষাকারী ওষুধের তালিকা হালনাগাদে সরকার 18 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে, তবে সেখানে ওষুধ শিল্পের কোনো প্রতিনিধি রাখা হয়নি। সম্প্রতি বিএনপি মহাসচিবের সাথে এসব নিয়ে বৈঠক করেন ওষুধ শিল্প মালিকরা। বুধবার এ নিয়ে বিবৃতি দেন মির্জা ফখরুল। বলেন, সরকারের একপেশে নীতিকৌশলে ওষুধ শিল্পে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিল্প মালিকদের বাদ রেখে কোনো কমিটি গঠন সমর্থন করে না বিএনপি। পরিস্থিতি উত্তরণে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দলটি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচাল করতেই তাদের এমন কূটকৌশল। এ সময় শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই যে নিজেদেরটা আড়াল করে কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারাই এই কাজগুলি করতে পারে। আগামী পরশুদিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী এবং 81তম জন্মদিন উপলক্ষে অনাড়ম্বর এই অনুষ্ঠান, কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। এছাড়া চিকিৎসকদের সংগঠন ড্যাবের নবনির্বাচিত প্রতিনিধিরা সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন। ডাক্তার জাহিদ বলেন, কোনো একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছিল। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। কারো কথায় নির্বাচনের কার্যক্রম বন্ধ হয় না, এসব মূলত রাজনৈতিক বক্তব্য। মন্তব্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা বলেন, একটি ভালো নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। কালো টাকার বিস্তার ঠেকাতে থাকবে সচেষ্ট। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর থেকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত হচ্ছে ৪৫,০০০ ভোট কেন্দ্র, ৩ ধাপে চলছে ভোটার তালিকা তৈরির কাজ। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পাশাপাশি দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থা ও দপ্তর, যার অন্যতম অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের অর্থ সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি।
এখন মারামারি করা বন্ধ করে ভালো হবে। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে এই নানা রকম যন্ত্রপাতি এটা সেটা সবই আর কি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব প্রকার সহায়তা আমরা দেবো। উপদেষ্টা জানান, ভোটে কালো টাকার ব্যবহার বন্ধে সচেষ্ট থাকবে সরকার। তবে আমরা উই আর ওয়াচিং ইট, যে কালো টাকা যাতে এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, ডিসেম্বর থেকে নতুন রূপে কাজ শুরু করবে এনবিআর। ব্যাংকিং সেক্টর অর্থ এটাকে আবার আরো সুসংহত করা, পুঁজিবাজারটাকে ডেভেলপ করা, আমি ডিসেম্বরের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন নতুন রূপে। এনবিআর নাম থাকবে না, তখন থাকবে কি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, হয়তো সাইনবোর্ডটা অন্যরকম হতে পারে আর কি। সার্বজনীন পেনশন স্কিমে সব ধরনের পেশার মানুষ কেন আগ্রহী হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। জানান, সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি খতিয়ে দেখা হবে। স্কিমে ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগ নেবে সরকার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি। সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় এই সম্মাননা। কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ সময় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এই ডিগ্রি গ্রহণ করা বড় সম্মানের। Receiving this honorary doctorate is a great privilege for me. এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. প্রফেসর ইউনূস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। In August 2024, ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। year back. সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি আদায়ে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে দিনভর জাতীয়করণ ও 45% বাড়ি ভাড়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বুধবার সকাল 9টার পর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেস ক্লাবের সামনে আসতে শুরু করেন সারা দেশের এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ।
তাদের অভিযোগ, শিক্ষকতার মতো মহান পেশায় যোগদানের পর থেকেই তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলনে নেমে নানা হুমকি ধামকি ও নির্যাতন সহ্য করতে হয়েছে, দেয়া হয়েছে মিথ্যা আশ্বাস। যেখানে সরকারি চাকরিজীবীরা 45 থেকে 40% বাড়ি ভাড়া পায়, বর্তমান সময় 1000 টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের কোনো স্থানে বাড়ি ভাড়া পাওয়া যাইতো না। শিক্ষক সমাজ আজকে দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আমরা চাই আমাদের এই বাংলায় কোনো বৈষম্য থাকতে পারবে না। যেমন আপনি অসুস্থ হলে যে আপনি যে চিকিৎসা করাবেন, এই চিকিৎসাটুকুর জন্য আমাদের কোনো রকম ভাতা 500 টাকার উপরে দেওয়া হয় না। এখন বর্তমানে আপনি ডাক্তারের ভিজিট যদি যান তাহলে দেখবেন 700, 1000, 1500 টাকা ভিজিট। বর্তমান অন্তর্বর্তী সরকারও শিক্ষকদের সাথে আওয়ামী লীগের নীতি অনুসরণ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বলেন, এই সরকারও তাদের সাথে প্রতারণা করছে। একজন শিক্ষক কিভাবে 12,500 টাকা বেতনে চাকরি করবে? বাসা ভাড়া কত পায়? 1000 টাকা। এই টাকা কি বাসা ভাড়া হয়? একটা অনার্স মাস্টার শিক্ষিত ছেলে যখন ঢুকে তখন 12,500 টাকা বেতন। আর কত নির্মম বৈষম্য যে অন্যান্য সরকারি সেক্টরে বোনাস দেওয়া হয় 100%, কিন্তু আমাদের নামে মাত্র 50% বোনাস দেওয়া হয়। চিকিৎসা ভাতা বাড়ানো হবে, তো সেটা বলা হয়েছে যে ফিক্সড একটা অ্যামাউন্ট হবে, তো আমরা চাচ্ছি ওটা পার্সেন্টেজে হোক। সমাবেশ থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে 10 সদস্যের প্রতিনিধি দল আলোচনার উদ্দেশ্যে সচিবালয়ে যায়। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের বিষয়ে সরকারের আশ্বাসের কারণে 14 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বাড়ি ভাড়া এবং যে বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো ডিউ লেটার না দেয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 1 মাস পরে 14 ডিসেম্বর 2025, 14 সেপ্টেম্বর 2025 সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ভোলাগঞ্জের সাদা পাথরের পর এবার পাথর খেকোদের চোখ পড়েছে জাফলংয়ে। প্রশাসনের ব্যর্থতায় দিনে রাতে সমান তালে লুট হচ্ছে জাফলংয়ের পাথর। নজরদারি না থাকায় 4 ভাগের 1 ভাগ পাথর ইতিমধ্যেই লুটে নিয়েছে পাথর খেকোরা। তবে ঘটনাটি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত ঘুম ভেঙেছে প্রশাসনের। আজ সাদা পাথরে অভিযান চালিয়েছে দুদক। জাফলং অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণের স্থানটিতেও নজর পড়েছে লুটেরাদের। দিনে রাতে সমানতালে চলছে পাথর লুট। উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী গত বছরের 5 থেকে 12 আগস্টের মধ্যে মাত্র 7 দিনে লুট করা হয়েছে 1 কোটি ঘনফুট পাথর। এরপরও নির্লিপ্ত থাকে প্রশাসন। সেই সুযোগে আরও বেপরোয়া হয়ে ওঠে পাথর খেকোরা। গত 1 বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তার কোনো হিসাব রাখারও প্রয়োজন মনে করেনি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তারা। 2024 সালের এই সরকার পতনের পর থেকেই মূলত জাফলং লুটপাট হচ্ছিল। পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের তত্ত্বাবধানে এই পাথর লুটপাট বন্ধ হয়, কিন্তু সম্প্রতি 3-4 দিন থেকে খুব বেশি সাদা পাথরের লুটপাট শেষ হওয়ার পর থেকেই জাফলং 0 পয়েন্টের পাথর লুটপাট শুরু হয়েছে। তারা এখানে বাসাবাড়ি থাকে, তারা চিন্তা করে নিয়ে পাথর যাচ্ছে। তারা মনে হয় রাত্রে দিনে তারা পাথর নিয়েছে। বিডিআর তো পুরা ডিউটি দিতেছে না, এগুলো বন্ধ করতেছে না। আজকে 2 দিন যাবত যেভাবে প্রশাসন এটা টহল দিচ্ছে কিংবা আমাদের এলাকায় স্থানীয় লোকদেরকেও সাথে নিয়ে প্রশাসন এটা আপনার দেখভাল করছে। যদি এরকম দেখভাল করে জাফলং আশা করি কখনো সাদা পাথর হবে না। লুটপাট আরও ভয়াবহ আকার ধারণ করে গত কয়েকদিনে। সিলেটের অন্যতম পর্যটন স্পটের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের এমন তাণ্ডব দেখে ক্ষুব্ধ ভ্রমণ পিপাসুরা। সম্প্রতি বিষয়টি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি হলে ঘুম ভাঙে যেন স্থানীয় প্রশাসনের। এখানে আসি আমি পুরোই হতাশ যে এখানে ওই যে সিলেট বোলাগঞ্জের মতো এখানেও আমার মনে হয় যেন পাথর লুটপাট হয়েছে এবং সামনের দিকে মনে হয় যেন হতে পারে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সম্পদ, আমাদের রক্ষা করতে হবে, কিন্তু অসাধু কিছু ব্যবসায়ীদের জন্য আমাদের এই সম্পদটা হারায় যাচ্ছে। অন্যদিকে অবিরাম লুটপাটে মরুভূমিতে পরিণত হওয়া সাদা পাথরে অভিযান চালিয়েছে দুদক। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে পাথর লুটের তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদক দল। সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার 2 পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায়
বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। সাদা পাথরে 1 বছর ধরে লুটপাটের কারণে আর কোনো পাথর নেই বললেই চলে। সারি সারি বিছানো পাথর লুটপাটের পর গর্ত করেও লুট করেছে দুর্বৃত্তরা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সংস্কার নিয়ে যারা ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মানুষকে যাতা বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই। বিদেশি ডিজাইনে নির্বাচন করতে চাইলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি করেন তিনি। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। ঐকমত্য কমিশনের জুলাই সনদের আলোকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর নির্বাচনে পেশি শক্তি ও টাকার খেলা বন্ধে নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল। বিকেলে সিএসসির সাথে সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলন জানায়, পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা। সিএসসিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানায় দলটি। পাশাপাশি জুলাই সনদ ঘোষণার আগে তফসিল যাতে ঘোষণা করা না হয় সেই তাগিদ দেয়। অপরদিকে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থাকার আহ্বান জানায় বাংলাদেশ সাম্যবাদী দল। আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয়। পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে। পেশি শক্তি, টাকার খেলা এবং ডিক্লারেশন, এই তিনটা যেন না হয়। টাকার খেলা বন্ধ হলে গুন্ডা গুন্ডা থাকবে না এবং পেশি শক্তিটাও নষ্ট হয়ে যাবে। জরুরি 33টি ওষুধের দাম কমেছে। সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল ছাঁটাই করে কর্মক্ষমতা বৃদ্ধি করে এসব ওষুধের দাম 10 থেকে 50% পর্যন্ত কমানো হয়েছে বলে জানিয়েছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী 6 মাসে সব ধরনের ওষুধের দাম কমানো সম্ভব হবে। এতে সাধ্যের মধ্যেই নিশ্চিত হবে স্বাস্থ্য সুরক্ষা। প্রাণ রক্ষাকারী জরুরি বেশ কিছু ওষুধের দাম কমেছে সম্প্রতি। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড 33টি ওষুধের দাম কমানোর সুখবর দিয়েছে। এর মধ্যে রয়েছে মন্টিলুকাস্ট ট্যাবলেট, ওমিপ্রাজোল ক্যাপসুল, মেরুপেনাম ইনজেকশন সহ গুরুত্বপূর্ণ সব ওষুধ, যেগুলো অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি কাশি, গ্যাস্ট্রিক ও হাঁপানি সহ বিভিন্ন জরুরি রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বুধবার বিকেলে তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইডিসিএল। দাবি করা হয়, দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে প্রতিযোগিতার মাধ্যমে ন্যায্য মূল্যে ওষুধের কাঁচামাল কেনা যাচ্ছে। অদক্ষ 722 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, কমানো হয়েছে অপ্রয়োজনীয় ওভারটাইম। এইসব উদ্যোগের কারণেই অল্প সময়েই 33টি ওষুধের দাম 10 থেকে 50% পর্যন্ত কমিয়ে আনা গেছে। আমাদের এখানে সেটআপে যা ছিল তার থেকে অতিরিক্ত লোক ছিল প্রায় 2000-এরও অধিক। অদক্ষ কর্মী ছিল এবং অনেকের জাল সার্টিফিকেট ছিল। 100, 150, 200, 300 এইভাবে টোটাল আমরা 722 জন ছাঁটাই করেছি। ট্রল ম্যানুফ্যাকচার কমানোর পাশাপাশি আরও কিছু নতুন উদ্যোগের কথাও জানান ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী 6 মাসের মধ্যে সব ধরনের ওষুধের দাম কমানো সম্ভব হবে। ওই সিরাজদিখানে যে আমরা নিউ প্ল্যান্ট করছি, ভ্যাকসিন প্ল্যান্ট করছি এবং নিউ স্টেট অফ দ্য আর্টস FDA এর গাইডলাইন অনুযায়ী আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফার্মাসিউটিক্যাল করছি। সিন্ডিকেট বলতে এখন কিছুই নাই, ওরাই কান্নাকাটি করছে যে বিজনেস ওদের জিরোতে, এবং অনেককে আমরা ফাইনও করেছি। বর্তমানে সরকারি হাসপাতালে বিতরণ করা ওষুধের 70% পূরণ করতে পারছে ইডিসিএল। দ্রুতই চাহিদার 100% উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। তাতে কিছু আমার প্রোডাক্টিভিটি বেড়েছে না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মানববর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এরই মধ্যে এ নিয়ে গবেষণা স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নাল।
গবেষক খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেকুজ্জামান বলছেন, বাণিজ্যিকভাবেও এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব, আর তা করতে পারলে সাশ্রয় হবে মহামূল্যবান বিদেশি অর্থ। জ্বালানি বিভাগ বলছে, এই প্রকল্প বড় আকারে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। মাহফুজ মিশুর রিপোর্ট। জনসংখ্যার ভারে জর্জরিত বাংলাদেশে প্রতিদিনই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। রাজধানী ঢাকা সহ সারা দেশে পয়ঃনিষ্কাশন সহ বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে সরকার। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের অর্থায়নে 2022-এর এপ্রিলে স্লাস টু অয়েল বা সয়েল গবেষণা প্রকল্প শুরু করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেকুজ্জামান। মূলত মানুষের মলসহ বিভিন্ন জৈব বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরি নিয়ে কাজ করে গবেষক দল। 3 বছর মেয়াদী এই গবেষণায় আসে সাফল্য। তৈরি হয় পেট্রোল সহ মূল্যবান জ্বালানি তেল। পরীক্ষামূলকভাবে সেই তেল দিয়ে চলছে রীতিমতো মোটরসাইকেল, পানির পাম্পও। অধ্যাপক খালেকের এই গবেষণা এরই মধ্যে প্রকাশিত হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক জার্নালে। সেই গবেষণার ফলাফল জানিয়ে বাণিজ্যিকভাবে এর উৎপাদনের উপর জোর দেন গবেষক। আমার একার পক্ষে এটা আগায় নিয়ে যাওয়া সম্ভব না। সবাই মিলে যদি সাপোর্ট দেয়, সবাই মিলে কোলাবোরেশন আমরা করতে পারি, একসাথে কাজ করতে পারি, তাহলে ইট উইল গো ফরওয়ার্ড। আদারওয়াইজ হয়তো এটা এখানেই থেকে থেমে যাবে। আমাদের নিজেদের টেকনোলজি নিজেরা করব, নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের রিসোর্স, এইভাবে আর কি। এবং আমরা ক্যাটালিস্ট যেটা ইউজ করব সেটা লো ক্যাটালিস্ট। আমরা কোনো দেশে যেন শিপিং বন্ধ করে দিলে যেন আমাদের প্ল্যান্ট বন্ধ না হয়ে যায়। দেশে বছরে যে বর্জ্য হয় তার অর্ধেকও সংগ্রহ করে তেল উৎপাদন করলে 2.5 থেকে 4 হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। তবে এখনই এসব হিসেব না করে গবেষণার সুফল কিভাবে মানুষ পেতে পারে সেদিকে নজর দেওয়ার তাগিদ ছিল নীতি নির্ধারকদের। সে কাজে জ্বালানি বিভাগ তথা সরকার পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তারা। গবেষণা হওয়ার পরে যদি আমরা এটাকে বাস্তব রূপদান না করি তাহলে আসলে তো কোনো কিছু লাভ হবে না। হাইড্রোকার্বন ইউনিটি দেখলাম প্রতি বছর তারা গবেষণা করে, কিন্তু একটাকে আমি বাস্তব রূপদান করতে দেখিনি। আপনারা যদি আমাদেরকে প্রস্তাব দেন, আমরা একটা প্রকল্প গ্রহণ করতে পারি, যেহেতু এটা আমাদের জ্বালানির সাথে সম্পর্কযুক্ত বেশি। আমাদের এই প্রজেক্টটি যদি কোনো রকমের শুধু জাস্ট একটা ব্রেক ইভেন প্রজেক্টও হয় আলটিমেটলি, তাও একটা বিশাল ব্যাপার। এটা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ হিউজ প্রবলেম। আমি তো ওই সমস্যাটা অন্তত সমাধান করছি। আর বাই প্রোডাক্ট হিসেবে যদি আমি 1 টাকাও পাই, আমি কিন্তু এক অর্থে আমি ওটা ডলারে পাবো, কারণ এটা হচ্ছে আমদানি বিকল্প একটা। গবেষক বলছেন, এই প্রকল্প নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। যত কোটি মানুষ এইচপি গ্যাসটা তো অ্যাভেলেবল, এবং আমরা অর্গানিক ওয়েস্ট, আমাদের কিচেনও ময়লা অ্যাভেলেবল, তো এই দুটা দিয়ে করলেই আমাদের ইম্প্যাক্ট রাখা যায়। সরকার সহ সব পক্ষের সহায়তা পেলে কেবল জ্বালানি খাত নয়, দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্ল্যাশ টু অয়েল প্রকল্প। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। এদিন ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে আনাস সহ 6 জনেরকে হত্যার মামলায় আরও 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 24 জুলাই গণঅভ্যুত্থানে হামলা আর হত্যার সব নৃশংসতা ছাড়িয়ে যায় আশুলিয়ায়। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় 6 জনের মরদেহ। এই হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ 16 জন আসামির বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ট্রাইব্যুনাল। ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল, যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই, এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। এদিন জুলাই আন্দোলনে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 3 শহীদ পরিবারের সদস্য। এ সময় তারা বিচার দাবি করেন হত্যায় জড়িত পুলিশ সদস্য ও নির্দেশদাতাদের। ওনারা কিভাবে ঘটনা ঘটেছে
এবং কিভাবে ওনারা জেনেছেন, কারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিচার চেয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 20 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসেছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে পরিচালিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। তবে গত এক বছরে বেশ কিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয় ফের পুনরুদ্ধারের পথে এই আর্থিক প্রতিষ্ঠানটি। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, 60 লাখ সদস্যের বিশাল এই বাহিনীর জীবনমান উন্নয়নে কাজ করে ব্যাংকটি। তবে বিগত 10 থেকে 15 বছরে বিভিন্ন অনিয়মের কারণে নিম্নমুখী ছিল ব্যাংকটির আর্থিক লেনদেন। বিভিন্ন পর্যায়ে অদক্ষ জনবল আর অনিয়মের কারণে ব্যাংকের ক্লাসিফাইড লোন বেড়ে দাঁড়িয়েছিল 25%। তবে বিগত এক বছরে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নেয় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। আগামীতে আরও সংস্কারের মাধ্যমে এই ব্যাংকটি দেশের প্রান্তিক পর্যায়ে জীবনমানের দৃশ্যমান পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান। 44 কোটি টাকার উপরে সেই কোম্পানিগুলো অনেকগুলো যারা অডিট যেটা হয়েছে সেটাও ম্যানিপুলেটিভ অর ম্যানুয়াল অডিট, হুইচ ক্যান বি অলওয়েজ ম্যানিপুলেটিভ। প্রফিট বলেন, আপনার প্রভিশনিং বলেন এবং অন্যান্য ক্লাসিফাইড লোন রিকভারি বলেন, এইসব জায়গায় যে প্রকৃত দৃশ্য ব্যাংকের সেটা কখনো সঠিকভাবে উপস্থাপন হয় নাই। টাকা ছাপানো, ঋণ নির্ভরতা পরিহার করে দেশকে বিনিয়োগমুখী করার দিকে এগিয়ে নেয়ার বিকল্প নেই। বিনিয়োগ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা প্রস্তুত। আর অন্য যে কোনো সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয় বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। নানামুখী সংকটে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। অসাধু তৎপরতায় অর্থ হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু বিনিয়োগকারী। সকালে বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে তুলে ধরা হয় পুঁজিবাজারের নানা দিক। মূল প্রবন্ধে বলা হয়, স্বাধীনতা পরবর্তী নানা সময় আক্রান্ত হয়েছে পুঁজিবাজার, তবে অর্থনীতিতে এখন সম্ভাবনা তৈরি হয়েছে যা কাজে লাগাতে হবে। গেল বছরটি আমাদের ইতিহাসে শেষ বছর হওয়া উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ বাণিজ্য আগামী বছরগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক অর্থনীতি এখন অস্থির। আশা করা যায় এটি শান্ত হবে, পুঁজিবাজার স্বাভাবিক ছন্দে ফিরবে। সেই ছন্দে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। বক্তারা বলেন, নানামুখী সংকট উত্তরণ করে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত করতে হবে। পরিবর্তিত অবস্থায় সংস্কার চলমান রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার এক সম্ভাবনাময় জায়গায় দাঁড় করানো সম্ভব। বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণ আছে, এটি একটি সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাদেরকে অর্থনীতিতে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। অন্য যে কোনো সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয়। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদেশের পুঁজিবাজারে বিনিয়োগ এখন অনেক বেশি নিরাপদ। বিনিয়োগী অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে এবং ক্যাপিটাল মার্কেটকে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে অংশ নেন বিদেশি 107 জন বিনিয়োগকারী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পিতা পুত্রের নেতৃত্বে গড়ে ওঠা 50 জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশজুড়ে ডাকাতি করে বেড়াচ্ছে। নম্বরবিহীন দুটি পিকআপ ভ্যান ব্যবহার করে তারা নাটোর, চিনিকল সহ ঢাকায় বেশ কয়েকটি আলোচিত ডাকাতির ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি রাজশাহীর এক হিমাগারের ডাকাতির ঘটনার তদন্তে নেমে 2 সদস্যকে আটকের পর এই দলের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডির দাবি, তারা রংপুর চিনিকলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 7 আগস্ট রাতে রাজশাহীর মোহনপুরের এক হিমাগারে হানা দেয় ডাকাত দল। সেখানকার কর্মচারীদের বেঁধে রেখে 66 লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার আর নগদ প্রায় 3.5 লাখ টাকা লুটে নেয় তারা।
এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজিদুল শেখ ও রুবেলকে গ্রেফতার করে সিআইডি। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম। তারা এই 24 জন লেবারকেই হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা জিম্মি করে রাখে। তাদের বেসিক্যালি টার্গেট ছিল সেটাই, সেখানে এই হেভি মেশিনারিসের কিছু সফিস্টিকেটেড যন্ত্রাংশ আছে, যে যন্ত্রাংশগুলো তারা চুরি করে। জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে বুধবার দুপুরে রাজশাহীতে সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, সিরাজগঞ্জের বেলকুচির সাদেক ও তার পুত্র হাসান বর্তমানে ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করেন। তাদের নেতৃত্বে অন্তত 50 জনের একটি দল ট্রাক নিয়ে সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ডাকাতি করে। এই দলেরই 14 জন রাজশাহী দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নিয়েছিল। নাটোর চিনিকলের ডাকাতিতে অংশ নেয় এদেরই 8 জন। যে নিজস্ব ইন্টেলিজেন্স এবং সোর্সিং এর মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই। অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছু নেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে 2 জন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সিআইডি জানিয়েছে, এই ডাকাত চক্রের সদস্যদের অধিকাংশ সিরাজগঞ্জের। তারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। এক এক ডাকাতির ঘটনায় 10 থেকে 15 জন অংশ নেয়। এর বিনিময়ে প্রত্যেকে 15 থেকে 30,000 টাকা করে পারিশ্রমিক পায়। ডাকাতির জন্য তারা 2টি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করে। একটা মোবাইল ফোন ও সিম একবার ব্যবহার করেই ফেলে দেয়। এই দলের সদস্যদের অধিকাংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এরা বেসিক্যালি একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং এরা শুধু আমাদের আশপাশের নয়, এরা দূর দূরান্ত থেকে আসছে এবং আপনি অবাক হবেন, সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সমন্বিত হয়ে একটা সফিস্টিকেটেড গ্রুপ হিসেবে কাজ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডি জেনেছে, এই গ্রুপটি কয়েকদিনের মধ্যেই রংপুর চিনিকলের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ইনভেস্টিগেশন করতে করতে আমরা বেসিক্যালি শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। বৃহত্তর ইসরায়েল গঠনের ইচ্ছা প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার সংবাদ মাধ্যম i24-এ দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান, সিরিয়া, লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল। এসব অঞ্চলে ইসরায়েলি আধিপত্য বিস্তারকে নিজের লক্ষ্য বলে স্বীকার করেন তিনি। এই আদর্শকে বেশ শক্তভাবে ধারণ করেন বলে জানান নেতানিয়াহু। একই ধাঁচের মনোভাব রাখেন তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। বহু ইহুদি এখানে বসবাসের স্বপ্ন দেখেছে, ভবিষ্যতেও অনেকে এখানে বসবাস করবে। ইহুদিদের পরবর্তী প্রজন্মগুলোর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরির মিশনে নেমেছি আমরা। এটি আমার জন্য ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।